গ্রামের দিকে একটু অন্ধকার হতেই সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এখানে রাত ৮টা মানেই গভীর রাত। তৌসিফ অনেক চেষ্টা করলো একটা গাড়ি খুঁজে পাওয়ার, লাভ হলো না। এখান থেকে হেঁটে যেতে কমপক্ষে ঘন্টা খানেক সময় লাগবে। তৌসিফ খিটখিটে মেজাজে হাঁটতে লাগলো। এই জন্য উনি জলদি আসতে চেয়েছিলেন। জায়গাটাও ভালো না যে গাড়ি নিয়ে আসবেন। ধুর ধুর। উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আবার পেছন ফিরে তাকিয়ে দেখেন মায়ান কত দূর। মায়ানকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ উঁচু গলা ডাকে, বাড়িতে যাবে না নাকি এখানে থাকতে চাইছো? জলদি জলদি পা চালাও। মায়ান ক্লান্ত গলায় বলে, খেয়ে দিয়ে এত হাঁটা যায়? আপনি আমাকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছেন। আগে জানলে আমি কখনোই এখানে আসতাম না। আমি নিয়ে এসেছি নাকি তুমি সেধে এসেছ? এখন বোঝো কেমন লাগে? বুঝি বুঝি, সবই আপনার কুটিল মস্তিষ্কের ষড়যন্ত্র। হারে রে রে রে, কে যায়? এই দাঁড়া। সম্মিলিত লোকের কণ্ঠস্বর শুনে ভয়ে তৌসিফের গলা শুকিয়ে আসে। এই দিকটায় প্রায় ডাকাতি হয়, আজকে কি তবে ওরা ডাকাতের পাল্লায় পড়ল? তৌসিফের ভাবনার মাঝে একদল জাম্বু টাইপের লোক ওনাদের চারিদিকে ঘিরে ফেলে। কারো হাতে টর্চ লাইট তো কারো হাতে মোটা মোটা লাঠি। মায়ান তপ্ত শ্বাস ফেলে বলে, বাহ, এ তো সোনায় সোহাগা। প্রথমে রাস্তা খারাপ, গাড়ি পাওয়া যায় না, এখন আবার ডাকাতের উৎপাত। কথা কম বল। চুপ, যা কিছু আছে দিয়ে দে। আমার কাছে কিছু নেই, সামনে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর, ওনার কাছে চেক করো গিয়ে, দেখো কিপ্টের পকেট থেকে কিছু বের হয় কিনা। তৌসিফ আপোষে এলেন। কোনো হটকারিতা না করে মানিব্যাগ এগিয়ে দেন। তাতে ডাকাতদের মন ভরল না। এমনিতে এখন মানুষ সতর্ক হয়ে গেছে, আগের মতো ইনকাম নেই। আজকে যদিও বা দুটো লোক ধরতে পারলো, মোটে এই কটা টাকা দেখে বেচারাদের সোয়াল ঝুলে যায়। যা ছিল দিয়েছি, এবার আমাদের যেতে দাও বললেই হলো। আর কি কি আছে বের কর বলছি, এমনিতে মাথা খারাপ হয়ে গেছে। ওই ছেলের পকেটে চেক দে। মায়ের পকেটে হাত দিয়ে মায়ান কই মাছের মতো লাফাতে শুরু করলো। হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছে ওর। এই ছেলে, এই হাসছিস কেন? আবে হাত সরা, আমার কাঁতুকুতু লাগছে। এটা কে রে? মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, এ মেয়েদের মতো ন্যাকামি করছে, জানে ভয় নেই? তোর সে কত রাঘব বোয়ালদের জেলের ঘানি টানলাম, আর তুই তোকে ভয় করতে বলছিস? এই মায়ান রেজা কাউকে ভয় করে না। কে তুই? পুলিশ। মায়ানের কথায় উপস্থিত সকলে একটু ভয় পেয়ে গেল। তৌসিফ রাগান্বিত গলায় বলে, আমাকে বকবক করতে কে বলেছে তোমাকে? একটা সময় চুপ করে থাকতে ইচ্ছে করে না, তাই না? মুখ বন্ধ করো। আর তোমরা যা ছিল দিয়েছি, ওই ছেলেটা একটু পাগল আছে, ওর কথায় কান দিও না। মায়ান একটু ভাবলো তৌসিফ ওকে ওর পরিচয় দিতে বারণ কেন করছে। ওকে বাঁচাতে চাইছে নাকি? অদ্ভুত তো। এই তোর হাতে এটা কি দেখি? তৌসিফ সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। কিছু না, বললাম তো যা ছিল দিয়ে দিয়েছি, এখন যাও এখান থেকে। হাত দেখা শালা। মায়ান রাগে চেঁচিয়ে উঠল, এই মুখ সামলে কথা বল। শ্বশুর আব্বা হয় আমার, সম্মান দিয়ে কথা বলবি। এই ছেলেটা একটু বেশি ফটর ফটর করছে। এই এদের মুখ বন্ধ কর, আর তুই হাত দেখা বলছি। ওদের মধ্যে একজন জোর করে তৌসিফের হাত টেনে ধরে। আঙ্গুলের দিকে তাকিয়ে চোখ দুটো চকচক করে ওঠে। সর্দার, সোনার আংটি, দামি বলে মনে হচ্ছে। দেখ, এটা না, ছেড়ে দাও, এটা আমার স্ত্রী দেওয়া উপহার, এটা দিতে পারবো না। তুই বেঁচে না থাকলে এটা দিয়ে তোর কি কাজ? খোল বলছি। এই শালা তো খুলছে না, আঙ্গুল কেটে ফেল। তৌসিফের আঙ্গুলে ছোট চাকুটা স্পর্শ করার আগেই পেছন থেকে একজনের আর্তনাদ শোনা গেল। সবাই চমকে উঠে ওই দিকে তাকাতেই টর্চ লাইটের আলোয় মায়ানের গম্ভীর রাগান্বিত মুখটা স্পষ্ট হলো। মায়ান বেশ গম্ভীর গলায় বলে, মজা করে বলে কি কমেডিয়ান মনে করেছিস? আমি কমেডি আর অ্যাকশন সমানতালেই পারি, আয় দেখাই। মায়ান হাতের ইশারায় ওদেরকে এগিয়ে আসার জন্য উস্কে দিল। একজন একজন করে মায়ানের দিকে তেড়ে যাচ্ছে। তবে কেউই মায়ানের মারামারির দক্ষতার সামনে টিকতে পারছে না। মায়ান এগিয়ে এসে তৌসিফকে ছাড়িয়ে নিল। লোকটাকে মাটিতে ফেলে বুকের উপর পা তুলে দেয়। হাতের চাকুটা কেড়ে নিয়ে চল শক্ত করে বলে, বলেছিলাম না সম্মান দিয়ে কথা বলতে? এখন যদি তোর জিভটা কেটে নিই কেমন হবে? মায়ান চাকুটা লোকটার দিকে এগিয়ে নিতেই তৌসিফ বাধা দিল।
ছেড়ে দাও, আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ওরা পালিয়ে গেছে। মায়ান বিরস মুখে লোকটার বুক থেকে পা সরাতে সরাতে বিরক্ত কণ্ঠে বলল, এই আপনার জন্য আজকে অ্যাকশন হিরো হতে পারলাম না, আর হতে হবে না, চলো এখন। তৌসিফ 2 কদম চলতেই ধপ করে পেছনে কিছু একটা পড়ার শব্দ হলো। মায়ান ডান হাতটা চেপে ধরে মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। ওই লোকটা পালানোর আগে লাঠি দিয়ে মায়ানের হাত বরাবর বাড়ি মারে। হয়তো ওর উদ্দেশ্য ছিল মায়ানের মাথা ফাটিয়ে দেয়া। অন্ধকার হয় আর মায়ান লোকটার তুলনায় লম্বা বিধায় নিশানাচ্যুত হয়েছে। তৌসিফ তড়িঘড়ি করে ছুটে এলো, মাটিতে বসে মায়ানকে ধরে। এই ছেলে, কি হলো তোমার? সবই আপনার দয়া। ডাকাতকে দয়া দেখাতে গিয়েছিলেন, এখন তার ফল আমি ভোগ করছি। তৌসিফ অনুতপ্ত হলো। উনি চাননি মায়ান খুন খারাপিতে জড়িয়ে যাক। আমি বুঝতে পারিনি তুমিও কেমন মানুষ, কেউ তোমাকে আঘাত করেছে, তুমি আটকাবে না? আমার পেছনে চোখ ঘুমিয়ে পড়েছিল তো, তাই দেখতে পাইনি। চুপ করো, চলো এখন। পায়েও লেগেছে, এখন উপায়? মায়ান চকচকে চোখে তাকালো। তৌসিফ আতঙ্কিত গলায় বলে, একদম না। চেহারা দেখেছো নিজের? আমার মতো মানুষ তোমাকে কোলে নেবে কি করে? শরীর তো আপনার, কে বলবে আপনার 2টো মেয়ে আছে? সত্যি বলছি শ্বশুর আব্বা, আপনাকে আবারও বিয়ে দেয়া যাবে, দেখতে এখনো জোয়ান লাগে। জামাইয়ের প্রশংসায় কোনো কাজ হলো না। মায়ের মুখ পানসে করে উঠতেই তৌসিফের হাতটা ধরে কাঁধে নেয়, এখন চলো। মায়ান টুকটুক পায়ে তৌসিফের কাঁধে ভর দিয়ে চলতে লাগলো। মায়ান অনেকক্ষণ চুপ করে আছে দেখে তৌসিফ খোসা দিয়ে প্রশ্ন করে, এখন চুপ করে আসছো কেন? দেখছো রাস্তা ফুরাচ্ছে না? অমনি মুখে কুলু পেটে বসলে। আপনি চাইছেন আমি আপনার সাথে গল্প করি, অন্য সময় তো ভারী বিরক্ত হন। তখনকার হিসেব আলাদা, এখন রাস্তা তো শেষ করতে হবে। আচ্ছা তাহলে এটা বলুন, অতগুলো টাকা দিয়ে দিলেন অথচ রিংটা দিলেন না কেন? এটা পরাণের আম্মুর দেয়া প্রথম উপহার ছিল। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি এটা আঙুল থেকে খুলিনি। বাহ, আম্মাজানকে ভীষণ ভালোবাসেন দেখছি। শুনেছি আপনি আম্মাজানকে পছন্দ করে বিয়ে করেছিলেন। তো কিছু না, নিজে করলে সব ঠিক ভুল লাগে না, অন্যের করলে সব ঠিক ভুল হয়ে যায়। কি বোঝাতে চাইছো? এই যে আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, কোন পরিস্থিতিতে বিয়ে করেছি জানার পরেও আপনি আমাকে সহ্য করতে পারেন না? আপনার মেয়ের পেটে আমার বাচ্চা না থাকলে তো আমার হালও আজের মতোই হতো। কথা বলেছি বলে এই নয়, তোমার মুখে যা আসবে তাই বলবে। এখনও তো কিছু বলিনি। দোষ তো রায়ান বাড়ির কর্তাকর্তি করেছে। আজ তো এসবের কিছুই জানে না, জেনেছে পরে। এতে ওর দোষটা কোথায়? আর না তো ও ছেলে হিসেবে খারাপ। সব দিক থেকে ওই আপদের চেয়ে 1000 গুণ ভালো আছে আমার ভাই। আপনি চাইলে সবটা মেনে নিতে পারেন, তাহলে আর কাউকে কষ্ট পেতে হবে না। তোর মুখটা বন্ধ করো। সে যদি এতই ভালোবাসতো তাহলে এতদিনে ঠিক চলে আসতো কেন? তুমি আসোনি। আমার পরিস্থিতি আলাদা। আপনার মেয়ে আমার স্ত্রী, ওইদিকে আপনার আরেক মেয়ে তো আপনার কথা চিন্তা করে মনের দরজায় খিল দিয়ে বসে আছে। সে কিছুতেই স্বীকার করবে না যে ও আজকে ভালোবাসে। আর একটা বাজে কথা বললে এখানেই ফেলে রেখে যাব। যা বাবা, ভালোর জামানায় নেই। চুপ, আর একটা কথাও না। দুজনে ঢোক যোগ করতে করতেই বাড়িতে প্রবেশ করে। বাড়ির সবাই ওদের নিয়ে চিন্তায় ছিল। মায়ানকে তৌসিফের কাঁধে ভর দিয়ে আসতে দেখে প্রিয়তা চমকে ওঠে। চঞ্চল পায়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আব্বু ওনার কি হয়েছে? মায়ান হেসে জবাব দেয়, আরে তেমন কিছু না, এমনি পড়ে গিয়ে লেগে গেছে। তৌসিফ সায় দিল, বুঝলেন? মায়ান চাইছে না ডাকাতের বিষয়টা প্রিয়তা জানুক, অযথা চিন্তা করবে। কেউ ওনার মেয়ের কথা চিন্তা করছে ভাবতেই তৌসিফের ভেতরটা ভালো লাগায় পরিপূর্ণ হয়ে যায়। দেখে তো মনে হচ্ছে না পড়ে গেছো কোথাও, আবার মারপিট করে আসুনি তো? শালি তুমিও না? চিন্তা করো না, তোমার সুন্দরী জামাই থুরি সুন্দর না হওয়া জামাই একদম ঠিক আছে। বিরক্তিকর। প্রিয়মা, তুমি চিন্তা করো না, আমি ডক্টরকে কল করছি, দেখে আসতে পারে কিনা। তুমি গরম পানি সেঁক দিয়ে দাও, ব্যথা কমবে। আচ্ছা। প্রিয়তা নাক টেনে গরম পানি বসাতে গেল। পিয়ালি মেয়ের জামাইয়ের এই অবস্থা দেখে হেই হেই করে ওঠেন। ছেলেটাকে দেখে নিয়ে আসতে পারোনি? ও কি এখানকার রাস্তাঘাট চেনে? মনে হয় পথেই পড়ে টরে গিয়েছিল। পিহু তখনও সন্দিহান চোখে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ান জোর করে হাসতে চাইল। পিহু ওর পাশে বসে তীক্ষ্ণ চোখে তাকাতেই মায়ান অপ্রস্তুত হয়ে যায়। সত্যি বলছো তুমি? পড়ে গেলে কারো এত চোট লাগে না।
তৌসিফ শান্ত গলায় বলে, ডাকাত ধরেছিল, তখনই ওর লাগে। পিহু চমকে উঠল। ততক্ষণে প্রিয়তা হট ওয়াটার ব্যাগ নিয়ে হাজির। ওকে দেখে সবাই স্বাভাবিকভাবে কথা বলতে লাগে। আমার মনে হয় মায়ানের রুমে যাওয়া উচিত, চলো দিয়ে আসি। তৌসিফ মায়ানকে রুমে রেখে আসে। ডক্টর একটু পরে চলে আসবে। প্রিয়তা মায়ানের শার্টের বোতাম খুলছে আর নাক টানছে। কি হয়েছে? ডান হাতের কালশিটে দাগ দেখে প্রিয়তার কান্নার বেগ বাড়ল। ফর্সা শরীরে দাগগুলো বিশ্রী লাগছে। আস্তে করে বাহুতে হাত বুলিয়ে দেয়, কান্না মিশ্রিত গলায় বলে, আপনি পড়ে যাননি তাই না? ইস, কতটা লেগেছে। ঠিক হয়ে যাবে পাখি। এগুলো আমার জন্য মামুলি বিষয়, এর জন্য এত কাঁদলে হবে? এই নাকি তুমি পুলিশ অফিসারের বউ, এই জন্য আব্বু এইসব চাকরি পছন্দ করে না। এখন তুমি শুরু করো না প্লিজ। আর এটার সাথে আমার জবের কোনো সম্পর্ক নেই। তোমার গ্রামের রাস্তা ভালো না হলে আমার কি দোষ? প্রিয়তা হঠাৎ বলে ওঠে, চলুন না আমরা এখান থেকে চলে যাই। এইভাবে বলছো কেন? আমি বুঝতে পারছি আপনার এখানে থাকতে কষ্ট হচ্ছে। আব্বু আম্মু আমাকে মাফ করে দিয়েছে, আমার এতেই চলবে। আমি আর এখানে থাকবো না। আর তোমার বোন যে আমাদের জন্য এতটা করলো, আমরা তার জন্য কিছু করব না? পিহু মানবে না মায়ান। মায়ান কথা ঘুরিয়ে বলে, শুনেছি মেয়েদের প্রথম সন্তান নাকি বাপের বাড়িতে হয়। আমাদের বেবিও তো জলদি চলে আসবে, ততদিন না হয় থেকে গেলাম। সত্যি বলতে তোমার আব্বু আম্মুকে আমার মনে ধরেছে। এরকম দুটো শ্বশুর শাশুড়ি থাকলে কি শ্বশুর বাড়ি থেকে যেতে ইচ্ছে করে বলো? মিথ্যে বলছেন কেন? আমি জানি আব্বু আপনাকে পছন্দ করেন না, আপনি আমার মন রাখতে এসব বলছেন। মোটেও না। ডক্টর এসেছে। তৌসিফের কণ্ঠস্বর পেয়ে প্রিয়তা চুপ হয়ে গেল। ডক্টর মায়ানকে দেখে কিছু ঔষধ আর মলম লিখে দেয়। ব্যথায় জ্বর আসতে পারে, এজন্য আগে থেকে জ্বরের ওষুধও দিয়ে যান। প্রিয়, কোনো সমস্যা হলে ডেকো। ঠিক আছে আব্বু। আব্বু, এ তুমি আমাকে কাল লগে বিয়ে দিতাছ? চিনি না জানি না, একটা অচেনা জায়গায় আমি থাকবো কেমনে? আজ পর্যন্ত তো নিজেই তো কিছু রান্না করে খাইনি, এখন পরের বাড়ি গিয়ে রান্না করতে হইব, বাসন মাজতে হইব। আব্বু, আমি বাসন মাজতে পারবো না। কেউ পিহুর কথা শুনল না, উল্টো পিয়ালি মেয়েকে বুঝিয়ে বলে, সব মেয়েদেরকেই শ্বশুর বাড়ি যেতে হয় মা, মেয়েরা কি চিরদিন বাপের বাড়ি থাকতে পারে? তুমি আমার হাত দেখেছো, এত সুন্দর হাত দিয়ে কালির পাতিল মাজবো? না না, আমি ওই আপনকে কিছুতেই বিয়ে করব না। আপন? কে আপন? তোর বিয়ে তো আজের সাথে হচ্ছে। হ্যাঁ? পিহু চোখ কষলে সামনে তাকায়। আজ বরবেশে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে। পিহুকে ড্যাব ড্যাব করে তাকাতে দেখেই মায়ান ওকে কুনুই দিয়ে আস্তে করে ধাক্কা দিল। মজা করে বলে, পড়ে না চোখের পলক, সবাই ভাইরা ভাইয়ের রূপের ঝালক। পড়ান আব্বু, তুমি না চাইলে বিয়েটা হবে না। আমি কি ওদের চলে যেতে বলবো? না না, আমি বিয়ে করব। ওদের অপেক্ষা করতে বলো, আমি এখনই তৈরি হয়ে আসছি। ধুমধাম করে পিহু আজের বিয়ে হয়ে গেল। এরপর থেকে তেজি পিহু বদলে গেল অসহায় পিহুতে। শ্বশুরবাড়িতে প্রতিদিন কাজকর্ম করতে করতে জীবন কালি হয়ে গেছে। বিয়ের আগের আজ আর বিয়ের পরের আজের মধ্যে কোনো মিল নেই। সারা জীবন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলা আজ, জামা ধুয়ে দাও, মুজো ধুয়ে দাও, শার্ট আয়রন করে দাও, এটা দাও ওটা দাও করেই পিহুকে ব্যতিব্যস্ত করে রাখে। বাপের ঘরে পিহু ছিল রানী, শ্বশুরবাড়ি এসে হয়েছে চাকরানি। একদিন তো রাগে দুঃখে বলেই ফেলল, আমি কি আপনার বাড়িতে চাকরানি হতে এসেছি? তুমি তো বলেছিলে বিয়ের পর আমাকে রানীর মতো রাখবে, আর এখন এই রানীর মতো রাখা? আজ ভাবলেশীনভাবে উত্তর দেয়, কেন, চাকরানির সাথেও তো রানী আছে, হলো না রানীর মতো রাখা? আমাকে ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না, এখন ভুগো, নিকুচি করেছি তোর সংসারের। আজকে বাপের বাড়ি যাব, আমি এখনই আব্বুকে কল করছি। বলতে বলতে পিহু তৌসিফকে কল দিল। দুঃখ প্রকাশ করে দুঃখকে টেনে অতিরঞ্জিত করে। বাপের কাছে বিচার দিয়ে বলে, এখান থেকে নিয়ে যেতে। তৌসিফ ভাবলেশীনভাবে উত্তর দেয়, যাকে ভালোবেসেছো তার সঙ্গে বিয়ে দিয়েছি, আমার কাজ শেষ, বাকিটা তুমি বুঝে নাও। পিহু হতভম্ব, এই ছিল এদের মনে। পিহুকে জব্দ করার ফন্দি সব। এর মধ্যেই শাড়ির আঁচলে টান অনুভব করলো। মাথা নিচু করে তাকাতেই দেখে একটা বাচ্চা ওর শাড়ির আঁচল ধরে টানছে। নাক ভর্তি সর্দি। কে চাই? নাক পরিষ্কার করে দাও। পিহু গা রিরি করে ওঠে, তবুও নিজেকে সামনে নিয়ে বাচ্চাটার নাক পরিষ্কার করে দেয়। এরপর আর একটা বাচ্চা এলো, কাঁদতে কাঁদতে বিচার দিয়ে বলে, ভাই আমার খেলনা কেড়ে নিয়েছে। পিহু গলা উঁচিয়ে ডাকে, সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে দৌড়ে আসে। পিহু শাসনের সুরে বলে, বোনের খেলনা নিয়েছ কেন, ফেরত দাও।
বাচ্চাটা নারাজ হলো, সে কিছুতেই খেলনা দেবে না। এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। পিহু অতিষ্ঠ হয়ে উঠেছে। পেছন পেছন আরও দুটো বাচ্চা হেঁটে আসছে। খালি প্লেট দেখিয়ে আদুরে গলায় ডাকে, আম্মু খিদা লেগেছে, খেতে দাও। মুহূর্তে বাড়িটা 10-12টা বাচ্চায় ভরে গেল। চারিদিকে এটা দাও ওটা দাও আর মারপিট। জ্ঞানজামে পিহু চিল্লিয়ে ওঠে। উঁচু পেটটায় হাত আজের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে আজ ফিসেল হেসে বলে, বিয়ের আগে তোমার বাবাকে বলেছিলাম আপনার মেয়ের পেট কখনো খালি রাখবো না। আমি কিন্তু আমার কথা রেখেছি। আজের কথা শুনে আতঙ্কে পিহু ধরফরে ঘুমের মধ্যে উঠে বসলো। হাতরে বিছানার চারিদিকে খোঁজে। এই তো এখনই দেখলো পুরো রুম ভর্তি বাচ্চা কাচ্চা। হাতের ডানে বামে কোলে পিঠে হাতে মায়ান পিহুর সঙ্গে সঙ্গে দেখা এসেছিল। ওকে চোখ বন্ধ করে কিছু একটা খুঁজতে দেখে জিজ্ঞেস করে, কি খোঁজো? বাচ্চা, চারিদিকে শুধু বাচ্চা। আমি কোনো বাচ্চা চাই না। কিসের বাচ্চা? এই শালি, চোখ খোলো, দিবা স্বপ্ন দেখছো নাকি? মানের তীক্ষ্ণ কণ্ঠস্বর কানে লাগতেই পিহুর ঘুম ছুটে গেল। আশেপাশে তাকাতেই সবটা মাথার উপর দিয়ে গেল যেন। একটু আগের ঘটনা মনে করতে গিয়ে বুঝলো ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভাগ্যিস একজনের স্বপ্নে আরেকজনের যেতে পারে না, নয়তো আজকে পিহুর লজ্জায় শেষ হয়ে যেত। আবার ভেতরে ভেতরে আতঙ্কে আর গলা শুকিয়ে আসে। আর যাই হোক, পিহু এতগুলো বাচ্চা পালতে পারবে না, কিছুতেই না। ও নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করে, এখন কেমন আছো? আমার চিন্তা বাদ দাও, যার চিন্তা করা উচিত তার চিন্তা করো। বুঝিনি। মায়ানকে ইগনোর করে গান গায়, প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেল আজ গো। সে আগুন চোখে দেখল না শালি গো, সে আগুন চোখে দেখল না। পিরিতি 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 রীতিনীতি শেখাও শালি গো। পিরিতে আজও শিখলা না শালি গো, পিরিতে আজও শিখলা না। নিম তিতা নিশিন্দা তিতা, আরও তিতা আমার শ্বশুরের মুখ। যেই না তিতা লাগে গো মিঠা, যদি মানে জামাই। কি শুরু করলে? এখানে আবার আজ এলো কোথা থেকে? এলো না, এসে গেছে, গেটের বাইরে অপেক্ষা করছে, যাও দেখা করে এসো। আবার ফাজলামো করছো? সত্যি বলছি। হঠাৎ করে আকাশের বুক ছেড়ে বৃষ্টি নামলো। মায়ান হেই হেই করে বলে, আরে জলদি যাও, বেচারা বোধহয় এতক্ষণে ভিজে গেল। মায়ানকে উত্তরে লাগলো, মনে হচ্ছে না সে মিথ্যে বলছে। আর সত্যি যদি আজ এসে থাকে তখন? পিহু পরিমরি করে দৌড় দিল। পেছন থেকে মায়ান চিল্লিয়ে বলে, আরে ছাতা তো নেবে, একেই বলে প্রেমের মরা, জলে ডুবে না আমার কি? বলে গুনগুন করে গান ধরল, প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেল আজ গো। সে আগুন চোখে দেখল না শালি গো, সে আগুন চোখে দেখল না। দুপুরের এই সময়টায় সকলে খেয়ে ভাত ঘুম দেয়। আর আজকে আবহাওয়া ঠান্ডা ছিল বিধায় অলসময় জেকে বসেছে। পিহু দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছে। ড্রয়িং রুমে কেউ না থাকায় কেউ কোনো প্রশ্ন করতে পারল না। এই সুযোগে পিহু সহজেই বেরিয়ে যেতে পারল। দারোয়ানটাও গেটের পাশে ছোট্ট ঘরটায় ঘুমিয়েছে। পিহু তাড়াহুড়ো করে গেট খুলল। ইতিমধ্যেই ভিজে একাকার হয়ে গেছে ও। রাস্তার দিকটা তন্ন তন্ন করে আজকে খুঁজল, না কোথাও নেই। পিহুর রাগ লাগলো, মায়ান আবার ওকে বোকা বানিয়েছে। ফিরে আসার সময় কেউ ডাকলো, কাউকে খুঁজছে। পিহু চট করে ফিরে তাকায়, আজ ওর মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভিজে গিয়ে সাদা শার্টটা শরীরের সাথে লেপটে আছে, ভেজা চুলগুলো কপালে লেপটে, চোখ এসে ঠেকেছে, নাক লাল হয়ে গেছে, শরীরটা বোধহয় কাঁপছে। তুমি এখানে? চলে এলাম। কেন? তোমার জন্য। কথাটা পিহুর ভীষণ ভালো লাগলো, কিন্তু প্রকাশ করল না, বরং গম্ভীর গলায় বলে, এতদিন তো আসনি, আজ এগিয়ে আসতে আসতে বলে, তুমি ডাকনি তাই আসার সাহস হয়নি? আজকেও তো আমি ডাকিনি, তবু এসেছো কেন? পিহুর কণ্ঠটা কেমন অভিমানী শোনালো। আজ বুঝলো হয়তো, তাই তো স্মিত হেসে জবাব দেয়, ভালোবাসি তাই। তুমি ভালো না বাসলেও আমি তো বাসি। 3 দিন পরে আমার বিয়ে, জানো নিশ্চয়ই। বিয়ের বর না জানলে কে জানবে? মজা করছো? তোমার বিয়ে হবে আমার সঙ্গেই হবে। ছোটবেলায় বউ পছন্দ করে রেখেছি, এত শখের বউকে অন্য কারোর হতে দেই কি করে। পিহু পরে জেনেছিল আজের জন্য ওকে বাগদত্তা করেছিলেন আজের মা বাবা। তবুও কথা ঘুরিয়ে বলে, তোমার মা বাবা কিন্তু আবুকে পছন্দ করেছিল, আমাকে নয়। আসলে আমি সবার পছন্দের লিস্টের বাইরে, ওই যে আদার অপশন টাইপের। আজ সহসাই ওর দিকে এগিয়ে এলো। ভেজে আঙুলটা পিহুর ঠোঁটের উপর চেপে ধরে শাসানো সুরে বলে, তুমি আমার প্রথম আর একমাত্র চয়েস, কোনো আদার অপশন নাও।
পিহু মলিন হেসে আজের আঙুলটা সরিয়ে দিয়ে বলে, ছেলে ভুলাচ্ছ, আপনের পরিবারের প্রথম চয়েসও কিন্তু আপু ছিল। আসলে তোমাদের প্রবলেম কি জানো? প্রেম করার সময় গার্লফ্রেন্ড লাগবে চঞ্চল, সুন্দরী, স্মার্ট, আর বিয়ের সময় মেয়ে লাগবে রূপবতী, গুণবতী, শান্ত, ভদ্র আর একান্ত অনুগত। তোমরা প্রেম করবে নিজের মর্জিতে আর বিয়ে করবে মা বাবার মর্জিতে। পিহু অকারণে আজের ওপর অভিমান দেখাচ্ছে, দোষারোপ করছে দেখে আজ মুচকি হাসলো। পিহুকে টেনে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, তোমার সাথে প্রেম করতে কে চায়? আমি তো বিয়ে করতে চাই। বিয়ের পর প্রেম করতে চাইলে আমার কোনো অসুবিধা নেই। আর কে কি করলো আমি জানি না, সবার পছন্দ তো আর এক হয় না। সবাই কি তোমার মতো অগ্নিকন্যাকে বুকে ধারণ করার ক্ষমতা রাখে? আগুনের সাথে কি আগুন মানায়? তাহলে তো দুজনেই জ্বলে পুড়ে যাবে। আমি না হয় তোমার জন্য জলরাশি হলাম, তুমি আগুন, আমি পানি। পিহু আজের বুক থেকে অল্প মুখ তুলে পিটপিট করে চাইল। আজ নিঃশব্দে হেসে মায়া ভরা চোখে তাকায় ওর দিকে। পিহু আবারও আজের বুকে অন্তর্ধান হলো। পিঠের কাছের জামাটুকু খামছে ধরে। আজ মজা করে বলে, বাহ, শান্ত হয়ে গেছো দেখছি। এতক্ষণ হলো জড়িয়ে ধরে আসি, তুমি এখনো কিছু বললে না। আব্বু রাজি হবে না, মানিয়ে নেব, না মানলে চলো পালিয়ে বিয়ে করে ফেলি। তারপর একেবারে বাচ্চা সহ ফিরে আসবো। তখন নিশ্চয়ই তোমার আব্বু আর রাগ করে থাকতে পারবে না। তোমার বোনকে দেখে কিছু শেখো। শাট আপ, ফালতু কথা বাদ দাও। আর খবরদার এসবে আমার বোনকে টানবে না, সব দোষ তোমার ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বিয়ে করব আমরা, বউয়ের খরচ উঠাবো আমরা, রুম শেয়ার করব, জীবন শেয়ার করব, কোথায় কখন কি করতে যাচ্ছি কৈফিয়ত দেব, তারপরও সব দোষ আমাদের। পিহু আজকে ছেড়ে একটু দূরে সরে এলো, চোখে চোখ রেখে বলে, আমি কোনো ভনিতা পছন্দ করি না। আমি যা বলি সোজা সাপটা বলি, ইয়েস আই অ্যাম ইন লাভ উইথ ইউ। হয়তো তোমারও আগে আমার মনে হয়েছিল আমি আব্বুর কথা মতো আপনকে বিয়ে করলে ওরা খুশি হবে, কিন্তু আমি বোকা, এটা ভুলেই গিয়েছিলাম। আমার খুশিতে আমার আব্বুর খুশি। আমি আপনার সঙ্গে কখনো সুখী হতে পারবো না। আসলে আপন কখনো আমার সঙ্গে সুখী হতে পারবে না। ওই যে তুমি বললে না আমি আগুন, ওকে পুড়িয়ে দেব, সহ্য করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি, তাই ওকে বিয়ে না করার জন্য এর চেয়ে বড় কারণের কোনো প্রয়োজন নেই। এখন তুমি কি করে আমার আব্বুকে রাজি করাবে সেটা তোমার মাথা ব্যথা। 3 দিন পর যেন বিয়েটা আমার তোমার সঙ্গে হয়, নয়তো কি? পিহু ক্রুর হাসলে এগিয়ে গিয়ে আজের বুকের বাম পাশে আঙ্গুল দাবিয়ে হেসে বলে, তুমি নিশ্চয়ই জানো আমি কেমন। তোমাকে বিয়ে না করতে পারার শোকে আমি তোমাকে পটলের জমিতে পাঠাতে দুবার ভাববো না। বেঁচে থাকতে চাইলে আমার আব্বুকে রাজি করাও। সব দায়িত্ব কি আমার একার? এই যে তোমার জন্য এত দূর ছুটে এলাম, এখন আবার তোমার আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমাকে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার। পিহু মুখ ভেঙসি দিয়ে বলে, ছোটবেলায় বিয়ে না করে গোষ্ঠী শুদ্ধ পালিয়ে যাওয়ার সময় তখন মনে ছিল না? পেয়েছে এক কথা। উফ, এই রহমান গেট খোলা কেন রে? তৌসিফের ডাকে পিহু চমকে ওঠে। তৌসিফ এগিয়ে আসছে। পিহু তড়িঘড়ি আজকে ঠেলে নিয়ে দেয়ালের দিকটায় আসে। এতক্ষণ বৃষ্টিতে থাকায় দুজনের শরীরের অবস্থা খারাপ, ঠান্ডায় শরীরের কাঁপুনি দিচ্ছে। আজ ভুরু নাচিয়ে জিজ্ঞেস করতেই পিহু ফিসফিস করে বলে, আব্বু ও ভালো তো, জামাই শ্বশুর দেখি সুযোগে মোলাকাত করে নেবে। দেখি ছাড়া তো তোমার আব্বুর সাথে দেখা করে আসি। আজ যেতে লাগলে পিহু ওকে আটকে দেয়, চোখ রাঙিয়ে বলে, পাগল তুমি? আব্বু তোমাকে দেখে নিলেই বিপদ, ভুলে গেছো আব্বু এখনও তোমাদের পরিবারকে মাফ করতে পারেনি। নয়তো আমি আব্বুকে চিনি, তুমি রাইয়ান বাড়ির ছেলে না হলে তোমার সঙ্গে কবে আমার বিয়ে হয়ে যেত। পদবি পাল্টে ফেলবো নাকি? কোনো লাভ নেই, এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। তৌসিফ এসে দেখে দারুণ ঘুমাচ্ছে। উনি বিরক্ত হয়ে নিজে গেট বন্ধ করতে উদ্যত হলে কোথা থেকে মায়ান দৌড়ে এসে ওনার হাত ধরে ফেলে। কি সমস্যা তোমার? আমি বাইরে যাব, এই বৃষ্টিতে কোথাও যেতে হবে না, ইমার্জেন্সি। বিড়ি সিগারেট খাও নাকি? একমাত্র নেশা করি যার বৃষ্টি মানে না। নেশাদ্রব্য শেষ হলেই এদের তাড়া লাগে। সিসি, আমিও সব খাই না, আপনার লাগলে বলুন এনে দিচ্ছি। মারবো বেয়াদব একটা। তৌসিফ মায়ানকে বকা দিতে দিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মায়ান ওনাকে যেতে দেখে গেট খুলে দেয়। এখনই পিহুর আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। ওইদিকে আজের এভাবে থাকতে থাকতে ঘোর লেগে গেছে। পিহু তৌসিফ
গেছে কিনা বোঝার চেষ্টা করছে। আজ তখনও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তৌসিফ বৃষ্টির ফোঁটাগুলো পিহুর মুখের ওপর কেমন মুক্তোর মতো জ্বলজ্বল করছে। আজ আচমকাই বলে ওঠে, তোমাকে একটা চুমু খাই। পিহু না বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি? আজ উত্তর দিল না। ভেজা হাতটা পিহুর গলার ভাঁজে ডুবিয়ে দিয়ে চুমু খেতে যাবে, তখনই মায়ের আগমন ঘটে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দিনে দুপুরে এসব কি দেখা লাগছে? আল্লাহ মাফ করো, মাফ করো। মায়ানের উপস্থিতি টের পেতে আজ পিহু থতমত খেয়ে গেল। মায়ান মুখটা ছাতার আড়ালে লুকিয়ে রেখেছে। আজ ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, তুমি করলে লীলা খেলা আর আমি করলে দোষ, তাই তো? খুব তো একা একা জামাই আদর খাচ্ছ, লজ্জা করে না ছোট ভাইয়ের হক মারতে? মায়ান মুখের ওপর থেকে ছাতা সরিয়ে বলে, আমি এই বাড়ির লাইসেন্স করা জামাই, তোর মতো ইল্লিগাল নই আমি। আজ ওর থেকে ছাতা কেড়ে নিয়ে বলে, লাইসেন্স নিতেই তো এসেছি ডিয়ার ভাইরা ভাই, আমিও লাইসেন্স না পেলে তোমার লাইসেন্সও বাতিল হয়ে যাবে। লজ্জা করে না বড় ভাইয়ের ঘর ভাঙার কথা বলিস? তোমার লজ্জা করে না ছোট ভাইয়ের বিয়ে না দিয়ে একা একা শ্বশুরবাড়িতে আসো? দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। পিহু অতিষ্ঠ হয়ে চিল্লিয়ে দুজনকে থামায়, বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো। ও তাহলে কি মহিলা মানুষের মতো ঝগড়া করবো? আজ তুই আমার চুলের মুঠি ধর, আমি তোর চুলের মুঠি ধরছি। ফাজলামি করছো? এখন আব্বুকে ডেকে দুটোকে বাড়ির বাইরে বের করব বলে দিলাম। এটা কে রে? এ মেয়েকে তুই বিয়ে করবি যে নিজের হবু বর আর দুলাভাইকে বাপের হুমকি দেয়? লিসেন দুলাভাই যখন হয়েছ তখন আমার বিয়ে ভাঙার দায়িত্ব তোমার, আর যদি তা না হয় তাহলে ওইদিকে আমার বিয়ে হবে আর এইদিকে তোমার বিয়ে ভাঙবে। হুমকি দিচ্ছ? একদম। তোমার হুমকিতে আমি কি ভয় পাই? এটা নিয়ে কথা হবে? পিহুর চাহনি দেখেই মায়ান ফিসেল হেসে বলে, একদম। কে বলেছে আমি ভয় পাই না? সবাই ভয় পায় বউকে, আর আমি ভয় পাই আমার শালিকে। চিন্তা করো না, বিয়ে ভাঙার দায়িত্ব আমার। কথাটা যেন মনে থাকে। পিহু দুজনকে পেছনে ফেলে চলে যেতে মায়ান ফোঁস করে শ্বাস ফেলল। আজ মুখের দিকে তাকাতে জিজ্ঞেস করে, তোর আবার মুখ কালো কেন? আজ হতাশার সুরে বলে, এই মেয়েকে আমি বিয়ে করেছি, সংসার টিকবে তো? এখনো সময় আছে, কুরবানির পশু হওয়ার আগে ভেবে নে। আজ চট করে বলে, যা হওয়ার হবে, আমার ওকেই লাগবে। মায়ান বিড়বিড় করে বলল, পিড়িতে মজিলে মন, কিংবা ধর্ম কিংবা ডোম। পিহু ভেজা শরীরে রুমে ঢুকতে আজকে দেখে চমকে উঠল। লাফিয়ে উঠে জিজ্ঞেস করে, তুমি এখানে? আজ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলে, হ্যাঁ কেন, তুমি খুশি হওনি? পিহু তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে দেয়, কেউ দেখে ফেললেই বিপদ হয়ে যাবে। আজের দিকে তেরে এসে দাঁতে দাঁত চেপে বলে, এখনো যাওনি কেন? আব্বু দেখে ফেললে কি হবে ভেবে দেখছো? চলে যাও মানে? তুমি তো বললে তোমার বাপের মান ভাঙাতে হবে, তার জন্য ওনার আশেপাশে থাকা জরুরি। হ্যাঁ, তারপর ধরা পড়ে গেলেই ভবলীলা সাঙ্গ। কুল রানী ভিক্টোরিয়া, কিছু হবে না, রাখো তোমার কুল, এখন বের হও। আমি তোমাকে এখানে রাখতে পারবো না বলেই পিহু আজকে ঠেলতে লাগলো। আজ অনর ও কিছুতেই শ্বশুরবাড়ি থেকে এক চুলো নড়বে না। শেষে অতিষ্ঠ গলে বলে, ওহো, এতদিন তুমি আমার বাড়িতে থেকেছো, আমি কিছু বলেছি? যে আমি থাকতে এলাম অমনি তাড়িয়ে দিচ্ছ? দেখো, আজ আমার আর তোমার হিসাব আলাদা। তখন তোমার মা বাবা জানতো আমি ওই বাড়ির বউ, কিন্তু তুমি। আজ পিহুর দিকে গিয়ে এলো, ওর কাঁধে হাত রেখে চোখে চোখ রাখলো, দৃঢ় গলায় শুধায়, আমি কি ওয়াইফাই? পিহু ইতস্তত করে বলে, আমাদের এখনো বিয়ে হয়নি জানো নিশ্চয়ই, তাহলে চলো বিয়ে করে নেই। তুমি তো রাজি হচ্ছ না। পিহু ও বেহুদা কথায় রেগে গেল। কাঁধে থেকে হাত নামিয়ে বিরক্তিকর গলায় বলে, বললেই বিয়ে হয়ে যাবে? বিয়ে কি ছেলে খেলা? আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, পরাণের স্বামী, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করব, নয়তো না। হয়ে গেল, তাহলে এ জীবনে আর বিয়ে করা লাগবে না। আমার আব্বু আম্মুকে তবুও বুঝিয়ে রাজি করতে পারবো, কিন্তু তোমার বাপ, সেটা তোমার দায়িত্ব। তাহলে আমাকে এখানে থাকতে দাও। পিহু উত্তর দিল না। আজ অসহায় গলায় বলে, এই ঝড় বৃষ্টিতে তুমি আমাকে চলে যেতে বলছো? পিহু একটু নরম হলো, আবহাওয়া খারাপ তাই কাঠখোট্টা গলায় বলে, কালকে সকাল সকাল চলে যাবে, মনে থাকবে? সে পরের হিসেব পরে দেখা যাবে, আপাতত পড়ার জন্য কিছু নিয়ে এসো তো। সঙ্গে করে কিছু নিয়ে আসতে পারোনি? বউ নিতে এসেছি, ঘর জমায় থাকতে নয় যে সঙ্গে করে বাক্স পোটলা নিয়ে আসব।
অবশ্য তুমি চাইলে আমি ঘর জামাই হতেও রাজি আছি। হয়েছে, চুপ করে বসে থাকো, আমি চেঞ্জ করে দেখি তোমার পড়ার মতো কিছু পাই কিনা। পিহু ঝটপট চেঞ্জ করে বাইরে বের হতেই দেখে আজ উদয় গায়ে নিম্নাংশে তোয়ালে পেঁচিয়ে রুম জুড়ে পায়চারি করছে। আবার বলা যায় পিহুর রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কি দেখো? তোমার রুম প্রিটি আছে। দেখতে হবে না রুমটা কার? আজও সাত ধরে বলে। আর দেখতে হবে না বউটা কার? আজ রায়ানের বউয়ের রুচির প্রশংসা তো করতেই হবে। ইস, ভালোবাসি বলে কি দিয়েছি, তুমি তো হাওয়াই উঠছ। উড়বো না বলছো? পিহু মুচকি এসে বলে, রুম থেকে বাইরে যাবে না, আমি এখনই আসছি। কিছুক্ষণ পরেই পিহু ফিরে এলো, হাতে লুঙ্গি। লুঙ্গি দেখে আজ এক প্রকার চেঁচে ওঠে। এটা কি? চেঁচানোর জন্য পিহু মৃদু ধমক দিল। লুঙ্গি হাতে ধরিয়ে দিয়ে বলে, বাঙালি হয়ে জাতীয় পোশাক চেনো না? এটার নাম লুঙ্গি, মনে থাকবে। এবার গিয়ে চটপট করে পরে এসো, যাও। একটা প্যান্ট বা ট্রাউজার নিয়ে আসতে পারলে না? মায়ান ঘরে দরজা আটকেছে, ডাকলে খুলবে না, আর জন্য আব্বুর আলমারি থেকে এটা নিয়ে এসেছি। একটু থেমে দাঁতে দাঁত পিষে বলে, তোমার জন্য নিজের বাপের আলমারি থেকে তারই কাপড় চুরি করতে হচ্ছে। আজ লুঙ্গির কোনা দুই দিকে ধরে গোল সার্কেল বানিয়ে পিহুকে পেঁচিয়ে নেয়। রসিকতা করে বলে, তাহলে বলছো আমার কপাল ভালো? না হলে কি আর হবু বউ আমার জন্য শ্বশুরের লুঙ্গি চুরি করার সাহস পায়? ন্যাকামি ছাড়ো আর জলদি যাও। একটু পরেই খাওয়ার জন্য আম্মু ডাকতে আসবে। পোশাক পরে চুপচাপ ব্যালকনিতে বসে থাকবে। খবরদার একটু আওয়াজও যেন না হয়। এখন কি আমাকে লুকিয়ে থাকতে হবে? মুখ বেজার করে বলল আজ। পিহু ওকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলে, একদম। আরে কিন্তু এটা পরে কি করে? আমি কখনো লুঙ্গি পরিনি, আব্বুকেও তো পরতে দেখিনি। পিহু চোখ ছোট ছোট করে তাকায়, তিরিক্ষি গলায় বলে, তুমি যদি মনে করো আমি তোমাকে সিরিয়ালের নায়িকাদের মতো লুঙ্গি পরিয়ে দেব, তাহলে এটা তোমার মস্ত বড় ভুল ধারণা। এরপর হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, ইউটিউব দেখে নাও, লুঙ্গি পরা কোনো রকেট সায়েন্স নয়। আজ এক হাতে লুঙ্গি আর এক হাতে ফোন ধরে দাঁড়িয়ে রইল। এই সুযোগে একটু রোমান্টিক হতে চেয়েছিল। পিহু তোর পরিকল্পনায় জল ঢেলে দিল। পিয়ালি খাওয়ার জন্য ডাকতে আসে। পিহু, খেতে আসছি আম্মু। এরপর উনি মায়ানদের ডেকে নিচে চলে যায়। ততক্ষণে আজও তৈরি হয়ে গেছে। ঠান্ডা হাত পা কাঁপছে বিধায় বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে। পিহু যেতে লাগলে ও ডাকে, এই বউ শোনো। কি? আজ খিলখিল করে হেসে বলে, মানছো তুমি আমার বউ? মহাবিরক্ত তো। আচ্ছা শোনো, ব্রো বলেছে শাশুড়ি মা নাকি অনেক মজার মজার খাবার রান্না করে, নিয়ে এসে তো ক্ষুধা লেগেছে, সেই সকালে খেয়ে বের হয়েছে, এখন রাত হয়ে গেল। কি, তুমি এখনো কিছু খাওনি? এত বকবক না করে আগেই বললেই তো আমি খাবার নিয়ে এসে দিতাম। এতক্ষণ তো তুমিই ছিলে। তোমার সাথে কথা বলতে বলতে ক্ষুধা ভুলে গিয়েছিলাম, এখন চলে যাচ্ছ তাই ক্ষুধা লাগছে। শোনো, জলদি চলে এসো। ঠিক আছে, আসছি। ও চলে যেতেই আজ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ঠান্ডা লাগছে ওর, জ্বর উঠছে। জ্বর উঠে গেলেই বিপদ। পিহু ভেবেছিল খাবার নিয়ে সোজা উপরে চলে আসবে, কিন্তু তার হলো না। নিচে সবাই খেতে বসেছে। পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ বলে, পড়ান, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসছি আব্বু। পিহু চুপচাপ বসলো। পিয়ালি সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। পিহু গাইগুই করে বলে, রুমে গিয়ে খাই, এখন খেতে ইচ্ছে করছে না। কেন, শরীর খারাপ? না আব্বু, আমি ঠিক আছি, আসলে একটা কাজ করছিলাম তো তাই। পরে করো, থাকো তো শহরে পড়ে, যে কদিন আছে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ হয়। মায়ান পিহুর দিকে তাকে মিটি মিটি হাসছে। পিহুর চোখে চোখ পড়তেই চোখ রাঙালো। মায়ান প্লেটে খাবার নাড়তে নাড়তে বলে, খেতে ইচ্ছে না করলে জোর করে কি লাভ? যখন ক্ষুধা লাগবে তখন খাবে। শালি, খাবার রুমে নিয়ে যাও। এর মধ্যে তুমি কথা বলছো কেন? চুপচাপ খাবার খাও। পিয়ালি এবার কথা বললেন তৌসিফকে উদ্দেশ্যে, ওর যখন খেতে ইচ্ছে করছে না তখন জোর করছো কেন? পিহু, রুমে যা। মায়ের কথায় পিহু লাই পেয়ে গেল। চেয়ার ছেড়ে উঠতেই মায়ান পিয়ালির উদ্দেশ্যে বলে, আম্মাজান, খাবার আর একটু বাড়িয়ে দিন, বলা তো যায় না, পরে যদি বেশি ক্ষুধা লাগে। পিহু ওর দিকে রাগি রাগি চোখে তাকাচ্ছে। পিহু খুব ভালো করেই জানে আজকে এই বদমাশি ওর রুমে ঢুকে দিয়েছে, নয়তো আজ জানবে কি করে কোনটা পিহুর রুম। পিয়ালি প্লেট ভরে খাবার দিল। মায়ানের কথায় বেশ রেশ ধরে বলে, দুটো মেয়েই পাখির মতো খায়, কতবার বলেছি বেশি করে খাবি, না খেয়ে খেয়ে চেহারায় কি হাল করেছে। মায়ান ওর প্লেট থেকে মুরগির রান পিহুর প্লেটে তুলে দিয়ে খোঁচা মেরে বলেন, নাও, আজকে রানটা তুমি খাও, আমি তো আবার একা একা সব জামে আদর খাচ্ছি বলে কতই না অভিযোগ করলেন।
মনে রাগ রেখো না, ঠিক আছে? ওর প্লেটে তো আর রান আছে। আরে ওর প্লেটে তো রান আছে, আবার তোমারটা দিচ্ছে কেন? না হয় খাক, আমারই তো শালি। শালি জলদি যাও, চাতক পাখিকে আর অপেক্ষায় রেখে লাভ নেই। পিহু প্লেট নিয়ে যেতে যেতে এমন একটা চাহনি দিল যেন বোঝালো পরে তোমাকে আমি দেখে নেব। আপনি শুধু শুধু পিহুর পিছনে লাগেন। আরে পাখি, আমাদের সম্পর্কই তো এসব। এমন ওসব বাদ দাও। পাখি বলি বলে কি পাখির মতো খেতে হবে? বেশি বেশি করে খাও। পিহু চোরের মতো রুমে ঢুকে দরজা আটকে দিল। আজ ওর উপস্থিতি বুঝে কম্বলের মধ্য থেকে অল্প মুখ বের করে, উঠে পড়ো। আজ গায়ে কম্বল জড়িয়ে উঠে বসলো। পিহু বিরক্ত হয়ে বলে, ওভাবে বিছানার মাঝখানে বসেছ কেন? উঠে এসে খেয়ে নাও। অসম্ভব, আমার প্রচুর শীত লাগছে। লুঙ্গি আনতে পারলে আর একটা জামা নিয়ে আসতে পারলে না? বসতে দিলে শুইতে চায়, যত সব কিছু বললে। না খেলে আমি খাবার রেখে আসব। আজ অভিমানী গলায় বলে, রেখে এসো, খাবো না। মহিলা মানুষের মতো করবে না আজ। তুমিও নির্দয়ের মতো আচরণ করবে না বউ। আজের ওকে বারবার বউ সম্বোধন পিহুকে ঘায়েল করে দিচ্ছে। দুটো কঠোর কথা শোনাতে গিয়েও থেমে যাচ্ছে ও। পিহু নরম গলায় বলল, জলদি খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, খাইয়ে দাও। পিহু বলতে চাইল তোমার হাত নেই, কিন্তু আজের অবস্থা দেখে সে কথা আর বলা হলো না। এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা লাগা স্বাভাবিক। আজকে অবাক করে দিয়ে পিহু হাত ধুয়ে প্লেট নিয়ে ওর কাছে বসলো। এক লোকমা ভাত মুখে তুলে দিতেই আজ ওর দিকে ফ্যালফ্যাল করে তাকায়। পিহু বিরক্ত হলো, এখন খাচ্ছ না কেন? খাচ্ছি। দ্বিতীয়বার আজ পিহুকে উদ্দেশ্য করে বলে, তুমিও খেয়ে নাও। আর সত্যিই তোমার আম্মুর রান্না অনেক মজার, আমি খেয়েছি। মিথ্যে কেন বলছো? এত জলদি কার খাওয়া হয়? আর এখানে লেগ পিস দুটো দেখতে পাচ্ছি, খাবারও অনেক রয়েছে। ও তো মায়ান জোর করে তুলে দিল, তখন তুমি ওকে খোঁচা মেরেছ। এখন ওর ভাগের লেগ পিস দিয়ে তোমার খোঁচাকে ফেরত দিল। মায়ান বড় রোজ লেগ পিস খায়। দেশি মুরগি পছন্দের জন্য আম্মু আব্বুকে বলে অনেকগুলো মুরগি কিনে আনিয়েছে। ওহো, তাহলে তো বিয়ের পরে আমরা দুই ভাইরা ভাই লেগ পিস খাবো। তখন তোমাদের বোনের কি হবে? বললেই হলো, আপু খায় না জন্য ওর বর খায়, আমিও কি খাই না? লেগ পিস অলওয়েজ আমারই থাকবে। মানলে বিয়ে করো, নয়তো টাটা। একটা লেগ পিসের জন্য বিয়ে ভেঙে দেবে? তা নয়তো কি? আচ্ছা, আমার থেকে একটুখানি তোমাকেও দেবো, রাগ করো না, ঠিক আছে? আজের বলার ভঙ্গিতে পিহু ফিক করে হেসে দিল। পরাণের আম্মু। তৌসিফ রীতিমতো চিৎকার জুড়ে দিয়েছে। তা দেখে পিয়ালি ছুটে এসে স্বামীকে রেগে যেতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তৌসিফ রাগে গজগজ করতে করতে বলে, তোমার মেয়ের জামাই আবারও আমার লুঙ্গি চুরি করেছে, আমার লুঙ্গি ফেরত দিতে বলো। তৌসিফের হম্বিতম্বিতে পিহু, মায়ান, প্রিয়তা বাইরে বেরিয়ে আসে। মায়ানকে দেখেই তৌসিফ খেপে গেল, আঙুল তুলে হিসিয়ে বলে, এই ছেলে, আমার লুঙ্গি দাও। মায়ান কতক্ষণ চুপ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করলো। পিহুর দিকে তাকাতে ওর কাচুমাচু মুখ দেখে যা বোঝার বুঝে গেল। আবার দাঁত বের করে হাসছো দেখছে। লুঙ্গি দাও আমার। আমি নেইনি শ্বশুরব্বা, বাড়িতে কি আমি একাই চোর আছি? দেখুন, কোনো সুন্নি এসে আপনার লুঙ্গি চুরি করে নিয়ে গেছে। ফাজলামো করছো, তুমি ছাড়া এ কাজ আর কারণ না। প্রিয়তা ঋণে বলে, আব্বু, তোমার জামাই এবার লুঙ্গি নেয়নি, উনি তো তোমার কিনে দেওয়া পোশাকই পরছে। মেয়ের কথায় তৌসিফ চুপ করে গেল। রোজ রোজ ওনার জামা কাপড় চুরি হয়, অতিষ্ঠ উনি। আমি চুন্নি? তা নয়তো কি? তবে যাই বলো না কেন, শ্বশুরের কিন্তু রাজ কপাল, মেয়ে জামাই দুইটাই পাক্কা চোর। সবার নজর ওনার জামা কাপড়ের দিকে। একদম বাজে বকবে না। তুমি দরজা খুললে আজ আমাকে আব্বুর পোশাক চুরি করতে হতো না। তুমি ইচ্ছে করে আজকে আমার রুমে পাঠিয়েছ, তাই না? আমি তো আর তোমার মতো নির্দয় নই। তুমি আমাকে বউছাড়া রাখতে পারো, কিন্তু আমি আমার ভাইকে বউছাড়া রাখি কি করে? এতদিন পর দেখা সাক্ষাৎ হলো, গল্প করো, বিয়ের পরিকল্পনা করো। আপনারা কি এত কথা বলছেন? কিছু না পাখি, চলো ঘুমাই গিয়ে। শুভরাত্রি শালি। মায়নের হাতের ব্যথা পুরোপুরি সারেনি, তার উপর আজকে বৃষ্টিতে ভেজায় গায়ে জ্বর চলে এসেছে। প্রিয়তা ওর ফ্যাকাশে মুখটার দিকে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘুমাচ্ছেন না কেন? শরীর খারাপ লাগছে?
বলতে বলতে একটা হাত মায়ের কপালে রাখে। তাপমাত্রা অস্বাভাবিক দেখে চট করে উঠে বসে, আতঙ্কিত গলায় বলে ওঠে, আল্লাহ, আপনার তো জ্বর এসেছে, আগে বলবেন না? মায়ান মজার ছলে বলে, আগে বললে কি করতে? ঔষধ দিতাম। বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। মায়ান পানসে মুখে বলে, এই জন্যই বলিনি। সে কি, ওষুধ না খেলে জ্বর ভালো হবে কি করে? বিকেলে তো কাক ভেজা হয়ে ফিরলেন, কে বলেছিল শুধু শুধু বৃষ্টিতে ভিজতে? তোমাকে নিয়ে তো ভিজতে পারবো না, তাই একা একাই বৃষ্টি বিলাস করতে গিয়েছিলাম। ততক্ষণে প্রিয়তা ঔষধ আর পানির গ্লাস নিয়ে মায়ানের পাশে বসে আছে। ঔষধ এগিয়ে দিতে মায়ের নাক সিটকে বলে, অসুখ হয়েছে বলে কি ওষুধ খেতে হবে? তাহলে অসুখ ভালো হবে কি করে? মায়ান দুষ্টু হাসল। আঙুল ঠোঁটে চেপে ধরে ইশারা করতে প্রিয়তার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ওষুধ ধরিয়ে দেয়। দিলে তো অসুখ বাড়িয়ে? জ্বরের জন্য মাথা খারাপ হয়ে গেছে আপনার, জলদি ওষুধ খেয়ে নিন। অগত্যা মায়ান তেতো মুখে ওষুধ গলধকরণ করল। প্রিয়তা মোটা কম্বল এনে মায়ানের শরীরে চাপিয়ে দেয়। মায়ান চুপচাপ কম্বল টেনে নিয়ে শুয়ে পড়ল। একটু পর প্রিয়তা এসে ঘুমাতে মায়ান বিড়াল ছানার মতো ওর গা ঘেঁষে শোয়। প্রিয়তা মুচকি হাসলো, হেসে বলে, কি চাই? একটুখানি আদর। মায়ানের বলার ভঙ্গিতে প্রিয়তা ফিক করে হেসে ফেলল। পাশ ফিরে মায়ানকে জড়িয়ে ধরে এক হাতে মাথায় বিলি কেটে দেয়। এক বাচ্চার বাপ হয়ে গেলেন, অথচ এখনও কোনো পরিবর্তন হলো না। আমি কি আবহাওয়া যে পরিবর্তন হয়ে যাব? আমি মায়ান রেজা, পরিবর্তন আমার সাজে না, বুঝলে? বুঝেছি, এখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন পাখি। আমি কি ভালো বাবা হতে পারবো? হঠাৎ এ কথা বলছেন কেন? এই যে তুমি বললে আমার পরিবর্তন হওয়া উচিত, ধুর, আমি কি তা বুঝিয়েছি? সে তুমি যাই বলো না কেন, আমি আমার আব্বুর মতো বাবা হতে চাই। ছেলে শুধু একবার এসে বলবে কোন মেয়েকে বিয়ে করতে চায়, মেয়ের বাপ রাজি না হলে বৌমা তুলে নিয়ে আসার দায়িত্ব আমার। আমি মোটেও তোমার আব্বুর মতো হব না। সব কিছুতে আমার আব্বুকে কেন টানেন বলুন তো? তোমার বাপ ভালো না তাই? আমার তো মনে হয় তোমার বাপের চোখ পুরোটাই কালো রঙের। তাই তো আমার ভাইকে রেখে অমন সুন্দর গাধার সাথে শালির বিয়ে দিচ্ছে। শুনেছি অসুস্থ হলে মানুষের মুখ থেকে সেসব কথাই বের হয় যা সে সবসময় ভাবে। তার মানে কি আপনি সবসময় আমার আব্বুকে গালবন্ধ করেন? মায়ান দাঁত বের করে হাসলো। প্রিয়তার গলায় মুখ গুজে দিয়ে বলে, তোমার বোনকে বলো না আবার, আমাকে আস্ত পুঁতে ফেলবে। আর আমি বুঝি ছেড়ে দেব? তুমি আমাকে আঘাত করতে পারবে না। যে সত্যি করে ভালোবাসে সে কখনো আঘাত করতে পারে না। তাহলে আপনি আমাকে মিথ্যে ভালোবাসেন? তা না হলে আমার আব্বুকে নিয়ে আমাকে আঘাত করেন কেন? আমি কিছু বলিনি তো। এটা তো তুমিও মানো, তোমার আব্বু আজের সাথে ভালো কাজ করছে না। তবে এটা ঠিক, একটা সময় পর তোমার আব্বু তোমাদের রেখে আমাদের দুই ভাইকে বেশি ভালোবাসবে, তুমি দেখে নিও। মোটেও না, একদম। মানুষ গাছের চেয়ে ফলকে বেশি ভালোবাসে। যেমন তোমার আমার চেয়ে আমাদের বাচ্চাকে উনি বেশি ভালোবাসে, তেমন। প্রিয়তা একটা হাত উঁচু পেটটায় রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভাগ্যিস ও ছিল। ও না থাকলে আজ আমি আপনি একসাথে থাকতাম না। আলবাত থাকতাম। আমরা একে অপরের নসিবে ছিলাম। তুমি জানো না, নসিবে থাকলে আপনা আপনি আসিবে। হয়েছে, আর নসিবে হিসেব নিকেশ করতে হবে না। ঘুমান এবার। মায়ান আরও কিছুক্ষণ বক বক করে ঘুমিয়ে পড়ে। প্রিয়তা ওর তপ্ত ললাটে ঠোঁট ছুঁয়ে দেয়। মাঝে মধ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে, ভাগ্যিস আপনি আমার জীবনে এসেছিলেন, না হলে এই অপার্থিব সুখের সাথে কখনো আমার পরিচয় হতো না। এই যে আপনার ঘুমন্ত মুখটা দেখার সৌভাগ্য হতো না। আপনি এইভাবে আমার জীবন থেকে, সারা জীবন থেকে যান। আপনার ভালোবাসায় আমাকে রেখে দিন অনন্তকাল। কিন্তু বলা হয়ে ওঠে না, কিছু অব্যক্ত অনুভূতি যে ব্যক্ত করতে নেই তারা গোপনে অধিক সুন্দর। আজ মুখ হা করে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। পিহু বেডের মাঝখানে দড়ি টানিয়ে তাতে রঙিন পর্দা লাগিয়ে দিয়েছে। পর্দা তো নয়, যেন বাংলাদেশ ভারতের বর্ডার। এসব কি হচ্ছে? সীমারেখা টানছি। ওই পাশ তোমার, এ পাশের দিকটা আমার। এসবের কোনো দরকার ছিল না। বিরক্তি মুখে বলল আজ। পিহু কোমরে হাত বেঁধে কঠিন গলা বলল, অবশ্যই দরকার ছিল। আমার রুমে তোমাকে আলাদা করে ঘুমাতে দেওয়ার কোনো অপশন নেই। আজকের রাতটা তোমাকে এভাবেই কাটাতে হবে। কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। আমার বাড়িতে তো এমন কিছু করনি। রেখা টানা ছিল, কিন্তু এমন পর্দা টানানো ছিল না।
আর তখন তো আমাদের সম্পর্ক প্রেমিক প্রেমিকার মতো ছিল না। আর এখন তো আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে এসবের মানেটা কি? লিসেন, আজ মানুষ কখনো ঘৃণা থেকে সীমা অতিক্রম করে না, কিন্তু ভালোবাসায় সে কোনো বাধা মানে না, সব সীমা অতিক্রম করে ফেলে। আমি সেরকম কিছু চাইছি না। তুমি বলতে চাইছো তোমার নিজের উপরে কন্ট্রোল নেই? অবশ্য আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে পাশে থাকলে নিজেকে কন্ট্রোল না করতে পারাটাই স্বাভাবিক। আজ মিটিমিটি হাসছে। পিহু দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, তখন বৃষ্টির সময় কে যেন সুযোগের সদ্ব্যবহার করেছিল। তার নিজের উপরে কন্ট্রোল আমার দেখা হয়ে গেছে। এবার আজের মুখটা চুপসে গেল। পিহু শব্দ করে বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আজকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে বলে, লাইট অফ করে ঘুমাও। আজ তাড়াতাড়ি করে লাইট অফ করে শুয়ে পড়ে। আজকে ভয় পেতে দেখে পিহু মিটিমিটি হাসে। তখনই আজ কপালে হাত রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে গিয়ে ওঠে, প্রেম প্রীতি ভালোবাসা আন্ডার মেট্রিক পাস আমারে ধরে দিছে আইক্যালাবাস। পিহু ক্ষিপ্ত গলায় হৈ হৈ করে উঠল, এই কি বললে তুমি? আশ্রয়, আমি আবার কি বললাম? আমি তো জাস্ট গান গেয়েছি। বুঝেছি, মায়ানের বাতাস লেগেছে তোমার। এতই যখন ভয়, তখন বিয়ে করতে কে বলেছে? বিয়ে করো না, আমার জন্য আপন তৈরি আছে, আমি বরং ওকে বিয়ে করে নেব। আর আমি মনে হয় তোমাকে ছেড়ে দেবো। কি করবে তুমি? আগুন লাগাইয়ে দিব তোমার শাড়িতে। আব্বা, আজ রেয়ান দেখছি দিনকে দিন খাতারনাক হয়ে যাচ্ছে। বাবা, আমি তো ভয় পেয়েছি। ভয় পাওয়া উচিত। আফটার অল আমি তোমার স্বামী হই। স্বামীর সামনে পরপুরুষের কথা তোলার আগে ভয়ে বুক কাঁপা উচিত। এত অধিকার বোধ? তা নয়তো কি? আমার বাচ্চার হবু আম্মুর বিষয় বলে কথা। পিহু হুট করে স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। ও একটু দমে যা গলায় বলে, আচ্ছা, বাচ্চা কাচ্চা সম্পর্কে তোমার মতামত কি? না মানে বাচ্চা কাচ্চা কটা নিতে চাও? আজ আকস্মিক খুশি হয়ে পর্দার গণ্ডি পেরিয়ে পিহুর দিকে চলে এলো। পিহুর হাতটা চেপে ধরে উৎফুল্ল হয়ে বলে, গ্রেট, তুমি এখনই আমাদের বাচ্চা নিয়ে প্ল্যানিং করছো? পিহু হাত ছাড়িয়ে নিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, ঢং, আগে বিয়েটা হোক। আপাতত যেটা বলেছি তার উত্তর দাও। আজ সোজা মুখে বলে, বাচ্চা আল্লাহর দান, আল্লাহ যত দিবে আমরা নেব। না আমার বাপের সংসারে কোনো অভাব আছে, আর না আমার সংসারে কোনো অভাব আছে। পিহু আচমকায় চেঁচি উঠে বলে, একদম মূর্খের মতো কথা বলবেন না। এই তোমাদের মতো পাবলিকের জন্য দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ওই স্লোগান শোনোনি, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বাচ্চা হলে একটা কি দুটো, এর বেশি না মানে না। এটা কেমন কথা, মাত্র দুটো বাচ্চা? পিহু খেকিয়ে উঠে বলে, বাচ্চা পেটে কে রাখবে? আমি না তুমি? তাহলে বাচ্চা কটা নেব এটাও আমি ঠিক করব। 10 মাস বাচ্চা পেটে রেখে লাথি গুঁতো খাবো আমি, আর ক্রিকেট টিম বানানোর চিন্তা করবেন উনি। যত সবাই বিয়ে ক্যান্সেল, যাও। আজ আহাম্মক বনে গেল, চোয়াল ঝুলিয়ে বলে, গল্পটা কেমন গরু কেনার আগে বউয়ের বাপের বাড়ির দুধ মিষ্টি মাখন পাঠানোর মতো হয়ে গেল না? এখনও তো আমরা বিয়েই করলাম না, মাঝখান থেকে বাচ্চা নিয়ে অহেতুক ঝগড়া কেন করছি? পিহুর এতক্ষণে হুঁশ ফিরল। আজকে স্বপ্নটার মাথা খারাপ করে দিয়েছে, তাই তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। ও সরি। ফর হোয়াট? এমনি, ঘুমা এখন। আজ ওর পরিস্থিতি বুঝলো হয়তো। মুচকি হেসে হাতটা শক্ত করে চেপে ধরে পিহু তাকাতে বলে, শুধু হাতটা ধরে থাকি, পর্দার ওপাশে যাব না, প্রমিস। পিহু আর কিছু বলল না। প্রেমিকের চোখে প্রেমিকার জন্য এই পাগলামি দেখেও শান্তি লাগে। কোথাও না কোথাও পরিতৃপ্তির স্বাদ অনুভব হয়। কিছু পাগলামি থাকুক না কোনো পাগল প্রেমিকের আবদারে মিশে। পিহুর ঘুম ভাঙতে নড়েচড়ে উঠতে গিয়ে হাতে বাধা পেল। হাতের দিকে তাকাতে দেখে আজ এখনো ওর হাতটা ধরে বেঘরে ঘুমিয়ে আছে। মুচকি হাসলো, আস্তে করে হাতটা ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে আজকে কোথাও না দেখতে পেয়ে চমকে ওঠেও। দ্রুত এদিক ওদিক খুঁজতে লাগে। এ তো ঘুমিয়েছিল, এখনই কোথায় চলে গেল? পিহুর ব্যালকনিতেও খুঁজলো, কিন্তু আজের টিকিও নজরে পড়ল না। কাম ছুটে গেল ওর। মন বলছে আজ কোনো ব্লান্ডার করতে কোথাও গেছে, কিন্তু কোথায়? নিচে। পিহু এক প্রকার দৌড়ে নিচে নেমে আসে। নাস্তা সব তৈরি করা শেষ। পিয়ালি তৌসিফকে ডাকতে গেছে। পিহু ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। আজকে না দেখতে পেরে ভাবলো হয়তো মায়নের কাছে গেছে। ঘুরে আসতে আজ ডাকলো ওকে, কোথায় যাও? পিহু চকিতে নিচে তাকায়। আজ গেস্ট রুম থেকে বের হচ্ছে। পিহু দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেলে। শাসি বলে, আমাকে না বলে নিচে এসেছো কেন?
কেউ দেখে নিলে তখন? জলদি চলো। আরে আমার বাথরুম পেয়েছিল, তুমি তো ওয়াশরুমে ছিলে, তাই নিচে এসেছি, ক্ষুধাও লেগেছে, একেবারে খেয়ে যাই বলেই পিহুর হাত ছাড়িয়ে ডাইনিংয়ের কাছে এগিয়ে যায়। পিহু পেছন থেকে আজের হাত টেনে ধরলো। তখনই তৌসিফের গলা শোনা গেল। পিয়ালির সঙ্গে কথা বলতে বলতে এখানে আসছেন উনি। পিহু হড়বড়িয়ে আর কোনো উপায়ন্তর না পেয়ে আজকে চেপে ধরে টেবিলের নিচে ঢুকিয়ে দিল। দাঁত কিরমির করে হুঁশিয়ারি দিয়ে বলে, একটাও শব্দ করেছো তো জানে মেরে ফেলবো, চুপ করে শ্বাস আটকে বসে থাকবে। আজ ওকে রাগানোর জন্য বলে, শ্বাস আটকে রাখলে আমি মরে যাব না? উফু, কথার কথা বলেছি, আব্বু এদিকে আসছে, একটা কথা না মনে থাকে যেন। পড়ান, ওখানে কি করছো তুমি? পিহু জোর করে হেসে দুই পাশে মাথা নেড়ে বলে, কিছু না, এসো নাস্তা করবে। বলে, নাস্তা করবে না, বসো। পিয়ালি, তোমার জামাইকে ডেকে নিয়ে আসো। একটু পরে ডাইনিং এরিয়ার লোক সমাগমে ভরে গেল। সবাই যে যার মতো চেয়ার নিয়ে বসে পড়েছে। মায়ানো এখন সুস্থ, আর কারোর দিকে ওর নজর থাক বা না থাকা, পিহুর চিন্তা অস্থির হওয়া মুখটার দিকে ওর ঠিক চোখ পড়ল। পিহু বারবার টেবিলের নিচে তাকাচ্ছে দেখে মান বলে ওঠে, কি ব্যাপার শালি, টেবিলের নিচে কি গুপ্তধন রাখা আছে? খাবারের চোখ না দিয়ে বারবার টেবিলের নিচে চোখ চলে যাচ্ছে যে। পিহু শক্ত মুখে বলে, তোমার চোখেও তো খাবার ছেড়ে আমার উপরে এসেই পড়েছে। আমাকে তোমার কোন দিক থেকে গুপ্তধন বলে মনে হয়? মায়ান হেসে বলে, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, গুপ্তধনের থেকে কোনো অংশে কম নাকি? ওদের কথায় তৌসিফ বিরক্ত হলো। খাওয়ার সময় এরা এত বকবক করে। অসাবধানতার কারণে হাত থেকে কাটা চামচটা নিচে পড়তে পিহু চমকে উঠল। আচমকা আজের মুখের সামনে পড়েছে। তৌসিফ নিচু হয়ে চামচ তুলবে কি? পিহু আকস্মিক চিৎকার করে উঠল। এই বুঝি এখনই তৌসিফের কাছে আজ ধরা পড়ে গেল। আচমকা পিহুর এহেন বাসখাই গলা চিৎকারে সকলে ভুরু কুঁচকে ফেলে। মায়ান তো কানে আঙুল ঢুকে বসে আছে। তৌসিফ বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পরাণ, চিৎকার করলে কেন? পিহু বোকার মতো হেসে বলে, এমনি না, মানে জিভে কামড় লেগেছে তাই। ও। তৌসিফ আবার নিচে ঝুঁকতে পিহু তাড়াহুড়ো করে বলে, আরে আব্বু, তুমি নিচে ঝুঁকছো কেন? কোমরে ব্যথা করবে। আমি তুলে দিচ্ছি বলেই জলদি নিচু হয়ে চামচ তুলে দিল। মায়ান পিহুর ছুরি ধরার ফোন দিতে আসে। টেবিলের নিচে এমন কি গুপ্তধন লুকিয়ে রেখেছে সেটা না দেখা পর্যন্ত মায়ানের শান্তি হচ্ছে না। এবারও ইচ্ছে করে একটা চামচ নিচে ফেললো। পিহু কিছু বুঝে ওঠার আগেই মায়ান আফসোস করে বলে, ওহো, আজকে যেন চামচ পড়ার দিন। বলতে বলতে নিচে ঝুঁকে আজ তখন ঘাপটি মেরে বসেছিল। মায়ানকে দেখে মুখটা অসহায়ের মতো করে বুঝালো ওকে এখান থেকে বের করা হোক। সকলের পায়ের তলায় থাকতে গিয়ে নাজেহাল অবস্থা ওর। মায়ান ক্রুর হেসে চেঁচিয়ে ওঠে, শ্বশুরমশাই। পিহু চমকে উঠল। এই মায়ানটা এখন তৌসিফকে আজের বিষয় বলে দেবে না তো? তৌসিফ বিরক্তি মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমারও জিভে কামড় লেগেছে নাকি? আজ তখন হাত জোর করে মায়ানের কাছে অনুনয় করছে। মান দাঁত বের করে হাসলো। চামচ না তুলে সোজা হয়ে বসে হে হে করে ক্যাবলা হাসি দিয়ে বলে, আরে না, দেখলাম আমি ডাকলে আপনি শোনেন কিনা, অসহ্যকর ছেলে একটা। মায়ান হঠাৎ মনে হলো জীবনে আনন্দের অভাব পড়েছে। হাতের কাছে যখন শালিয়ার ভাইরা ভাইকে জব্দ করার সুযোগ পেয়েছে তখন হাতছাড়া করা উচিত হবে না। মায়ান গল্প শুরু করলো, জানেন শ্বশুরমশাই, একবার জিতের একটা মুভি দেখছিলাম। মুভিতে নায়ক নায়িকাকে বাড়ি নিয়ে এসে লুকিয়ে রাখে। সকলে যখন খাবার খায় তখন নায়ক নায়িকাকে টেবিলের নিচে ঢুকিয়ে দেয়। এরপর টেবিলের থেকে খাবার নিয়ে চুপি চুপি নায়িকাকে দেয়। পিহুর খাওয়া কখন বন্ধ হয়ে গেছে। কাটা চামচটা প্লেটে ঘষে মায়ানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তোমার গল্প শুনে আমার কোনো কাজ নেই, চুপচাপ খাবার খাও। আরে এত মজার একটা গল্প বললাম, আচ্ছা এমনটা কি হতে পারে না? আমাদের টেবিলের নিচে কেউ আছে, বিশ্বাস না হলে চেক করে দেখুন। অমনি আজ মায়ানের পায়ে কাটা চামচ গেঁথে দিল। আসর দিয়েছে শুধু, তাতে মায়ান উইমা বলে চেঁচিয়ে উঠল। তৌসিফ রাগের চোটে প্লেট নিয়ে রুমে চলে গেল। একটু পরপর এই চিৎকার চেঁচামেচি কার ভালো লাগে? শান্তিমতো নাস্তা করতে দেবে এরা? তৌসিফ যেতেই পিহু কাটা চামচটা ক্ষিপ্ত গতিতে মায়ানের গলার কাছে ধরে, এই পিহু, কি করছিস তুই? ওটা নামা। সরি টু সে আপু, আজ তুই বিধবা হবি। এসব কি ধরনের কথাবার্তা পিহু? ওটা সরা বলছি। এরই মধ্যে আজ টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। এতক্ষণ হাফ ছেড়ে বাঁচলো। ওকে দেখে প্রিয়তার চোখ বড় বড় করে তাকে, আজ তুমি এখানে? হ্যাঁ এখানে। ওর কথাই তোর এই ভিলেন বটটা এখনই আব্বুর সামনে সব বলে দিত। মায়ান পিহুর হাতটা ঠেলে সরিয়ে দিয়ে বলে, তো কি করব? তুমি ওকে চোরের মতো এখানে বসিয়ে দিয়েছে কেন?
আমার ভাই কি চোর? আরে পুরুষ সিংহ ও। সামান্য শ্বশুরকে দেখে ভয় পেলে চলবে? থাক বড়, আর পাম দিতে হবে না, এখনই কলিজা বাইরে বেরিয়ে আসতো। তুমি আমার ভাই না শত্রু? আমার শালিকে বিয়ে করছিস, এখন বুঝে নে আমি তোর কি হই। তুমি কে? পিয়ালির কণ্ঠস্বর পেয়ে সকলে চকিত ফিরে তাকালো। পিহু শান্ত হয়ে চোখের পলক জাপটে মায়ের দিকে তাকায়। পিয়ালি উৎসুক হয়ে তাকিয়ে আছে। কি হলো পিহু, বলছিস না ওকে? এর আগে তো কখনো দেখিনি। তোর বন্ধু কখন এলো আম্মু? এটা নিয়ে একটু পরে কথা বলি। পিয়ালি মাথা নেড়ে সম্মতি দিল। সকলে নাস্তা করে নিল। পিয়ালি আজকে পিহুর বন্ধু মনে করে বেশ খাতির করলো। এরপর আজকে রুমে যেতে বলে পিহু পিয়ালিকে নিয়ে রান্নাঘরে আসে। তখন তৌসিফ খুব একটা আসে না। এখানে তৌসিফ। পিহুর মনে হলো এখনই সবটা পিয়ালিকে বলে দেওয়া উচিত, নয়তো পরে জানলে আরও বেশি কষ্ট পায়। পিহু মন শক্ত করে এক এক করে প্রিয়তা মায়ানের বিষয় সেই সূত্রে আজদের বাড়িতে গিয়ে থাকা, আজিজে তাহমিনা আর আফতাব রায়ানের ছেলে সবটা জানতে পারা, এখানে চলে আসা, এমনকি পিহুর আজকে ভালোবাসা সবটা পিয়ালিকে খুলে বলল। এবার পিহুর মনে হলো পিয়ালি খুব ভয়ানক একটা রিয়াক্ট করবে। এখনই হয়তো তৌসিফ ছুটে আসবেন, আজকে সবাই দেখে ফেলবে। আসন্ন বিপদ মাথায় নিয়ে পিহু ওর মায়ের দিকে তাকিয়ে রইল। পিয়ালির মাথায় সবটা পরিষ্কার হতে একটু সময় লাগলো। অতঃপর শান্ত গলায় প্রশ্ন করে, তাহমিনা কেমন আছে? পিহু একটু অবাক হলো, পরক্ষণেই স্বাভাবিক গলায় উত্তর দেয়, ভালো আছে। আসার সময় তোমার কথা বলেছিল, হয়তো এখনো ভুলতে পারিনি। ওর অনুতপ্ত আম্মু। তুই কি চাইছিস? তুই বুঝতে পারছিস? এটা জানার পর তোর আব্বু কতটা কষ্ট পাবে জানি, কিন্তু আব্বু তো বলে যেটাতে আমার সুখ লাগে, সুখী হই সেই কাজ করতে। ওনার জন্য যেন কখনো নিজের সুখকে স্যাক্রিফাইস না করি। আমি কিছু বুঝতে পারছি না। পরশু তোর বিয়ে, কালকে গায়ে হলুদের অনুষ্ঠান, গতকাল রাতে তোর আব্বু সকলকে দাওয়াত করেছে, প্যান্ডেল রাঁধুনি সবাইকে বলা হয়ে গেছে, আর তুই এখন বলছিস বিয়ে করবি না? বিয়ে করব না এটা তো বলিনি আম্মু। আমি বিয়ে করব, তবে সেটা আজকে। আর সেটা কিভাবে? তোর বাপ রাজি হবে? পিহু মায়ের হাতটা চেপে ধরলো, অনেক আশা নিয়ে বলে, আম্মু তুমি একটু আব্বুকে বুঝিয়ে বললে আব্বু রাজি হয়ে যাবে। আব্বু তো মনে করে আফতাব আঙ্কেল আন্টিরা কথার বরখেলাপ করেছে, কিন্তু আমি জেনেছি ওরা বলেই গিয়েছিল। তাহলে এতে তো পুরো দোষটা ওদের দেওয়া যায় না, তাই না? বলে গেছিল না? বল চিঠি পাঠিয়েছিল। শহরে যাওয়ার পর একটা চিঠি এলো, যেখানে লেখা ছিল আফতাব ভাইয়ের ব্যবসার জন্য ঢাকা যেতে হয়েছে, আর কখনো গ্রামে ফিরবে না। আমাদেরকেও শহরে যেতে বলা হলো মেয়েদের ভবিষ্যতের জন্য, গ্রামে নাকি কোনো ভবিষ্যৎ নেই। তোর আব্বু এই কথার ঘোর বিরোধিতা করলো। ওনার মতে তাহমিনেরা আমাদের প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে গেছে। তখন গ্রামের মোটামুটি সকলেই জানতো তোর সঙ্গে আজের বাগদান করা হয়েছে। এমন অবস্থায় ওদের গ্রাম ছেড়ে হুট করে চলে যাওয়ায় সকলের মধ্যে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়লো। ওই সময়টা আমাদের কেমন কেটেছে তোকে বলে বোঝাতে পারবো না। তোর আব্বু লোকের মুখ বন্ধ করতে তোদের নানার বাড়িতে রেখে এলো। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর তোদের বাড়িতে ফিরে নিয়ে আসা হলো। এখন তুই বল, আমরা তখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, সেই সময় কি ওদের উপরে রাগ ওঠাটা স্বাভাবিক ছিল না? তোর আব্বু ওনার জায়গাতে ঠিক আছে, তাই বলে তোমরা আমাকে জলে ফেলে দেবে? যাকে আমি ভালোবাসি না তাকে কি করে বিয়ে করব? চলো বিয়ে করে নিলাম, আর সংসার আমি কি আপু যে মানিয়ে নেব? তুমি জানো না তোমার মেয়ে কেমন? তুমি বলো আমার মেয়েরা কেমন? সত্যি এখন আমি আমার মেয়েদের চিনতে পারছি না। পিহু ঘাড় ঘুরিয়ে তাকাতেই তৌসিফকে দেখতে পেল। বুকটা হঠাৎ কেঁপে উঠল ওর। তৌসিফের চোখে কোনো রাগ নেই, কেমন ঠান্ডা নিষ্প্রাণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। আব্বু তুমি? আমাকে তুমি আব্বু ডাকবে না, প্রত্যুষা রহমান। আব্বু তুমি? তৌসিফ কখনো পিহুকে পড়ার নাম ব্যতীত ওর নিজের নামে ডাকেনি, তাই আজকের এই পরিবর্তন ওর মানতে ভীষণ কষ্ট হলো। হৃদয় নীরবে রক্তক্ষরণ হচ্ছে যেন। পিয়ালি তোমার মেয়েকে বলে দাও সে যেন রায়ান বাড়ির ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যায়। পিহু আরেক দফা চমকে উঠল। আজের কথা কি তবে তৌসিফ জেনে গেছে? মায়ান প্রিয়তার পাশে আজকে নতমুখে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ বিশ্বাসে রূপ নিল। মায়ানের মুখটাও চুপসে আছে। তৌসিফ নাস্তা করে বাইরে বের হচ্ছিলেন। আজের গাড়িটা রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। এক দেখায় উনি গাড়িটা চেনিয়ে ফেলেছিলেন। অজানা আতঙ্কে পিহু রুমে ঢুকতে আজকে রুমে দেখে 440 ভোল্টের শক খেলেন যেন। মেয়ের এই সুন্দর সাফেদ ধোকা বাবা হিসেবে মেনে নিতে পারেননি, আবার পুরোপুরি বিশ্বাসও হয়নি ওনার মেয়ে এমন কিছু করবে, তা কল্পনাতীত। তাই তো আজকে দেখা মাত্রই পিহুকে খুঁজতে এসেছিল। আজও মায়ানকে ডেকে নিচে নিয়ে আসে। তৌসিফ এদিকটায় আসতেই পিহুর শেষের কথাগুলো কানে আসে। ব্যাস এক মুহূর্তে ওনার মনটা ভেঙে গেল। ওনার সব আশা ভরসার কোনো দামই রইল না। বাড়ির পরিবেশ থমথমে নীরব। কোনো সময় চুপ না থাকা পিহু আজ
কোনো কথা খুঁজে পাচ্ছে না। তৌসিফ মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। আজ থেকে বাড়ি সাজানোর কাজ শুরু হবে, বেলা হলে লোকজন আসবে, অথচ এমন সময় এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওনাকে। প্রিয়তা কোনো দিশা পেল না, কি করবে, কি করলে সবটা ঠিক হবে, ওর মাথার মধ্যে এটাই ঘুরছে। বোনের কষ্ট তো চোখে দেখা যায় না। প্রিয়তা মাঝে মধ্যে অবাক হয়, ওর আব্বু যে সব সময় মেয়েদের খুশিকে প্রাধান্য দিয়েছে, সেই কিনা আজ সামান্য একটা কারণে পিহুকে কষ্ট দিচ্ছে, এটা যে অস্বাভাবিক লাগছে ওর কাছে। পিয়ালি তৌসিফের পাশে বসে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি তো রেগে যাচ্ছ কেন? ও ছোট মানুষ না, একটা ভুল করেই ফেলেছে, তুমি তো জানতে না। আজ যদি সব কিছু ঠিক থাকতো তাহলে তো আজের সাথে ওর বিয়ে হতো। এখন যখন ওরা একে অপরকে ভালোবাসে তখন কি মেনে নিতে বলছো? আর আমার মান সম্মান, প্রিয় আব্বু, তুমি তো কখনো মেয়েদের খুশির আগে নিজের সম্মানের কথা চিন্তা করনি। নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখে তুমি মেয়েদের বাইরে পড়তে পাঠালে, তখন কতজনে তোমার উপরে আঙ্গুল তুলল। আমরা মেয়েদের ভালো শিক্ষা দিতে পারিনি, তুমি তো সেসব আমলে নাওনি, তাহলে আজ কেন নিচ্ছ? আমি তো বলেছি তোমার মেয়ে ওই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। তোমার যখন এত ইচ্ছে তখন তুমি বরং ওদের অভিভাবক হয়ে বিয়ে দিয়ে দাও। আমি ওসব পারবো না আব্বু। তৌসিফ হাত তুলে প্রিয়তাকে থামিয়ে দিলেন, তাচ্ছিল্য করে বলেন, এখন তুমিও আমাকে বোঝাতে আসবে? নিজে তো একটা গাধাকে বিয়ে করেছ, এখন বোনকে তেমনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে সেই সুপারিশ করতে এসেছ। মানকে গাধা বলায় খেপে গেল, খেকি উঠে বলে, কি আমি গাধা? আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? এত বড় কথায় গাধা শব্দটা ভীষণই ছোট, তোমাকে গন্ডার বলা উচিত ছিল। যদিও তুমি উচ্চ শ্রেণীর শেয়ানা গাধা। অসুর মশাই ভুল ট্রাকে চলে যাবেন না, একদম না। তোমার যদি মনে হয় ওকে তাড়িয়ে তোমাকে রাখবো, এটা তোমার ভুল ধারণা। দুজনেই বিদায় হও তো বাপু, অনেক সহ্য করছি আর না। মায়ান আজ ঝগড়া করে মুডে আছে, শুধু প্রিয়তার জন্য সেটা হলো না। প্রিয়তা মায়ের হাতটা চেপে ধরে, চোখে পানি ছলছল করছে, অস্ফুট স্বরে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাবেন মায়ান? বিয়ের পর মেয়েদের বেশি দিন বাপের বাড়িতে থাকতে হয় না, অনেক দিন তো হলো, এবার চলুন আমাদের ঠিকানায় আমরা ফিরে যাই। পাখি আপনি আমাকে যেখানে রাখবেন, যেভাবে রাখবেন আমি থাকব, তবু এখানে আর এক মুহূর্ত নয়। আগে আমি এ বাড়ির মেয়ে ছিলাম, এখন হয়েছে অতিথি। অতিথিদের বেশি দিন কোথাও গিয়ে থাকতে হয় না। যে বাড়িতে আপনার জন্য সম্মান নেই, সে বাড়ির হাওয়াও আমার নিঃশ্বাসে প্রবেশ না করুক। মায়ান হতবাক হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে একটা ভীতু ঘরকুনে মেয়ে, ওর মতো একজনকে ভালোবেসে নিজের বাড়িকেও ত্যাগ করতে রাজি আছে। এত ভালোবাসা বুঝি মায়ানের কপালে লেখা ছিল।